তুষির দুষ্টুমির হাসিটা আর নেই, এটুকু ধীরে ধীরে উবে গেছে হাওয়ায়। ইয়াসিরের কোলে থাকার মাঝে তার গালের এক পাশ স্পষ্ট দেখা যাচ্ছে। শক্তপোক্ত ওই চিবুক দেখে মেয়েটার দৃষ্টিরা বদলায় তার তাকানোর ভাষা। টানা টানা চোখ মেলে অভিভূতের ন্যায় চেয়ে রইল তুষি, যাতে বিমোহ, মুগ্ধতা আর অদ্ভুত এক সম্মোহন মিশে। মনের মধ্যে তখন অন্য এক ছন্দ, অচেনা এক উল্লাস, যার মানে তুষি জানে না। শুধু মুহূর্তটাকে বুকের এক কোণে রেখে দিতে সামনের পুরুষ পানে সে হাঁ করে রইল। বাতাসের তালে তালে অন্তপুটে শির তুলল মাতালির নব্য সেই সুর। নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে। হাসন জানে রূপটা দেখি ফালদা ফালদা ওঠে, ছিঁড়া বাড়া হাসন রাজার বুকের মাঝে ফোটে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, তুই যাবি না রে বাবা, তুই ওই জায়গায় উঠবি না। তুষির বিমুগ্ধতায় ডুবে মরার মাঝে আচমকা কোল থেকে ওকে ছুঁড়ে ফেলল ইয়াসির। উড়ো পাতার মতো তুলতুলে বিছানার ওপর গিয়ে ছিটকে পড়ল মেয়েটা। হুঁশ এলো, ফিরল হকচকিয়ে। ইয়াসির বুকের সাথে দুই হাত ভাঁজ করে দাঁড়ালো, ভ্রু নাচিয়ে বলল, নিজেকে খুব চালাক ভাবো তাই না? তুষির চোখ মুখে বিস্ময় ভরকেছে খুব, প্রকট নেত্রে বলল, কি করেছি আমি? এভাবে ফেললেন? কোমরের হাড় নড়ে গেল তো। উফ মা! ইয়াসির ধমকে বলল, একদম চুপ, ছিচকে চোর একটা। ভেবেছিলে তোমার অ্যাক্টিং আমি বুঝতে পারিনি? ব্যথা লাগার নাটক হচ্ছিল। তুষির মুখ চুপসে গেল, জিভ চলে এলো দাঁতের নিচে। এই রে, বিটকেলটা তার মানে ধরে ফেলেছে। মিনমিন করে বলল, কি বলছেন? আমি কেন নাটক করব? আমার তো সত্যিই ব্যথা লেগেছিল। ফের রুক্ষ গলায় ধমকালো ইয়াসির। আই সেড শাট আপ। তুষির রুহু উড়ে গেল, শির দ্বারা সোজা হলো মুহূর্তে। ইয়াসির বলল, নেহাত মা তোমায় পছন্দ করেন বলে তখন সবার সামনে কিছু বলিনি, চাইনি ওনার সামনে তুমি ছোট হও। আচ্ছা, তোমার লজ্জা করে না এসব করতে? একটু বিবেকেও বাঁধে না? তুষির চেহারায় মেঘ। ও কি এসব ইচ্ছে করে করেছে? ওই পেতনিটাকে ইয়াসিরের বুক থেকে সরানোর জন্যই তো। মাথা নুইয়ে বলল, আর করব না, সরি। ইয়াসির ফোঁস করে শ্বাস ফেলল, বলল, সেটা তোমার জন্যই ভালো হবে। আর ভুলবশত যদি করেও ফেলো, আমি তো আছি। ভবিষ্যতে কখনো যদি দেখেছি কোনো কিছু নিয়ে কারো ইমোশনকে কাজে লাগিয়ে এভাবে মিথ্যা বলেছ, একেবারে কানের নিচে মারবো। ইয়াসির, আবরারের মার তো খাওনি এখনো, একবার খেলে সারা জীবন মনে থাকবে। তুষির বুক লাফাচ্ছে, ধরফর ধরফর করছে কেমন। চোখের সামনে ভেসে উঠেছে অতীতের সেই দৃশ্য। রুস্তমের ছেলে রুহানকে পেটের তলায় হাঁটু দিয়ে একের পর এক প্রহারগুলো ভাবতেই ওর মাথা চক্কর দিল। হড়বড়িয়ে বলল, না না, আর করব না তো। বললাম তো করব না। তাও এমন ভয় দেখাচ্ছেন কেন? ইয়াসির আর কিছু বলল না, ঘুরে যেতে নিলেই আচমকা ডেকে উঠল, শুনুন স্যার। দাঁত চেপে পিছু ফিরল ইয়াসির। কথাটা স্যার নয়, স্যার। তোমার প্রোনাউন্সিয়েশন এরকম কেন? তুষির ঠোঁট টিপে রইল, তার জিভ নিষ্পিস করছে খুব। ইয়াসিরের স্বর ভারী। ডেকেছ কেন? বলছিলাম যে আপনি গিয়ে গোসল করে নিন না। ও কপাল কুঁচকে বলল, কেন? তুষির কণ্ঠে উদ্বেগ। ওই আইরিন আপনাকে জড়িয়ে ধরলো যে তখন। তো না, মানে ওর গায়ে টিকটিকি ঢুকেছিল, ও আপনাকে ধরলো, এখন আপনার গায়েও তো লেগে গেল, তাই আপনার ভালোর জন্যই বলেছি। টেল ফর ইওর গুড স্যার। ইয়াসির মুখের উপর বলল, আমার ভালো তোমাকে ভাবতে হবে না, তুমি নিজেকে নিয়ে ভাবো। ডাফার। মানুষটা বেরিয়ে গেল। তুষির অমাবস্যায় ছেয়ে থাকা মুখশ্রীতে এক পল ফিরেও চায়নি। মেয়েটা বুক ফুলিয়ে লম্বা শ্বাস ফেলল, দুঃখে শোকে একাকার হওয়া শ্বাস। বিড়বিড় করে বলল, আমি না ভাবলে কে ভাববে? পরের দিন সন্ধ্যা থেকে জিভের খসখসে ভাব কমাতে জয়নব পান নিয়ে বসেছেন। বয়স বাড়লে মুখে রুচি থাকে
না, হাত পা চলে না, দাঁতেও বিশেষ জোর নেই। ছাঁচনিতে পান সুপারি ফেলে জয়নব একবার স্বামীর ছবিটাকে দেখলেন। পৃথিবীর প্রতি এখন আর ওনার তেমন মায়া নেই। ছেলে মেয়েরা বড় হয়েছে, যে যার জীবনে সুখী। এবার দু চোখ বোঝা শুধু সময়ের অপেক্ষা। জয়নব দীর্ঘশ্বাস ফেললেন। এর মধ্যে ঘরের পর্দা সরিয়ে উকি দিল আইরিন। উজ্জ্বল স্বরে ডাকলো, নানু। বৃদ্ধা মুখ তুলে চাইলেন। দুগাল হেসে ডাকলেন, এসো নানু, ভেতরে এসো। আইরিন ঢুকলো ঘরে। স্বতঃস্ফূর্ত কদমে নানুর সামনে এসে বসলো। জয়নব শুধালেন, বড় বৌমা হালিম রেঁধেছে, খেয়েছো? হ্যাঁ, খেয়েই এলাম। তুমি এই ভর সন্ধেবেলা পান নিয়ে বসেছ কেন? মুখটা কেমন অরুচি ধরেছে। কিছুই খেতে পারি না, তাই ভাবলাম জীবনে এই দেখ আছেই আমি এইগুলোর এটাই ভিডিও। খাই। আইরিন হেসে বলল, তুই যাবি মানুষের না রে পান বাবা, সাজানোর তুই ওই কৌটাও জায়গায় এত উঠবি না। সুন্দর হয়, তোমার কাছে না দেখলে বুঝতামই না। আমার আর কি, এটাতে তোমার নানা ভাই। আইরিন আটকে দিল, জানি জানি, নানা ভাই আসামে ঘুরতে গিয়ে তোমার জন্য নিয়ে এসেছিল এটা, আর সাথে একটা বড় গয়নার বাক্স, তাই তো? জয়নব অবাক চোখে বললেন, ওমা, তোমার দেখি সব মনে আছে। থাকবে না? যখনই রুমে আসি তখনই এই এক গল্প শোনাও। নানা ভাই পানের কৌটা দিয়ে বলেছিলেন, জয়া বুড়ো হয়ে এটাতে আমরা একসাথে পান খাবো, দেখে ভালো লাগলো তাই তোমার জন্য নিয়ে এলাম, তাই তো? হেসে ফেললেন জয়নব। আইরিন চুপ করে গেল, কিছু একটা ভেবে বলল, আচ্ছা নানু, উপরে তুমি না এই যে তোর আমাকে এই যে তোমার পাতা গয়না পোতাগুলো দেখাতে সেইগুলোর, আমি চেয়েছিলে, কি অন্য এখন কিছু দেখাবে? করতেছি? জয়নব ভ্রু বাঁকালেন। কি ব্যাপার বলো তো নানু? এমনিতে তো না ডাকলে বুড়ির কাছে আসো না, আজ হঠাৎ নিজে থেকে এলে, আবার গয়নাও দেখতে চাইছো? তেমন কিছু না, মাম্মা তো সকালের ফ্লাইটে উঠে গেছে, এলেই আমাকে বাসায় নিয়ে যাবে। এখানে আসতে আসতে আবার 1-2 মাস, তাই ভাবলাম তোমার সাথে গল্প করে যাই। আর এখানে আসা থেকে তুমি কতবার বলেছিলে গয়না দেখাবে, আমি এটা ওটার ছুতো দিয়ে দেখিনি, তাই আর কি। মাথা নাড়লেন জয়নব। আচ্ছা আচ্ছা, তো ভালোই হয়েছে। মরার আগে সবাইকে ভাগ করে দিতে হবে না? দাঁড়াও দেখাই। বৃদ্ধা উঠতে নিলেই ও আটকালো। আহা, তুমি উঠছো কেন? চাবি কোথায় আমাকে বলো, আমি নিয়ে আসছি। জয়নব প্রসন্ন হেসে বললেন, কত লক্ষ্মী আমার নানু। যাও, ওই ড্রয়ারে চাবি আছে, একদম বড় সাইজেরটা দিয়ে খুলবে। আইরিন তাজ্জব হয়ে বলল, ওই ড্রয়ারে? এরকম খোলামেলা জায়গায় কেউ চাবি রাখে নানু? আলমারিতে তোমার কত দামি দামি গয়না, কেউ নিয়ে গেলে কে নেবে? নিজেদের বাড়ি, সবাই নিজের মানুষ। সবাই নিজেদের? রেশমি, তুষি, ওরা কি বাড়ির কেউ? কি যে বলো, রেশমি কত পুরনো কাজের লোক, কত বছর ধরে আছে এখানে, কোনোদিন এই দেখ একটা আমি জিনিস এদিক এইগুলোর থেকে ভিডিও ওদিক করতেছি। করেনি। আর তুষি, তুই ও তো যাবি না রে বাড়ির বউ। বাবা, বাড়ির বউ তুই কি ওই এসব জায়গায় করে? উঠবি না। আইরিনের শরীরটা জ্বলে গেল। চোখ বুজে সামলালো নিজেকে। আলমারিতে হাত দিতে দিতে নরম করলো স্বর, বলল, বউ কাকে বলছো? ওকে ভাইয়া বউ মানে নাকি? আর যত যাই হোক, ও কিন্তু একটা চোর নানু। চোরদের স্বভাব কখনো যায় না। জয়নব কথা বাড়ালেন না। আইরিন আলমারি খুলে চৌকস বাক্সটা বের করে আনলো, বিছানার ওপর রেখে বলল, অনেক ভারী, পাথরের তো? এজন্যই এত সুন্দর, একদম পুরনো রাজাদের সিন্দুকের মতো লাগছে। নানা ভাইয়ের পছন্দ আছে নানু? জয়নব হাসলেন। আইরিনের চেহারা আজ অন্যরকম দ্যুতি, জ্বলজ্বল করছে তারার মতো। এত খুশি কেন কে জানে? উপরে এই জয়নব যে তোর বাক্স এই যে খুললেন। পাতা স্বর্ণের পোতাগুলো তৈরি সেইগুলোর, আমি এক কি অন্য একটা কিছু ভারী করতেছি? গহনা দেখেই আইরিনের মুখ চকচক করে উঠল। নানুর দাদা সে আমলের জমিদার ছিলেন, নানুই তাদের একমাত্র নাতনি, সেই হিসেবে গয়না এত চোখ ধাঁধানো। ও বলেই ফেলল, বাপরে, এত গয়না? জয়নব বললেন, আরো ছিল। 2 ছেলের বউ, তোমার মা সবাইকে দিয়ে দিয়ে এ কটা আছে, এগুলোও সব নাতনি আর নাতবউদের ভাগ করে দিয়ে যাব। আইরিনের মুখ ঝলকায়। নাতনির তালিকায় ও আছে, আবার যদি ইয়াসিরের বউ হয় তাহলে তো ওদিক থেকেও পাবে। জয়নব বললেন, আমার শাশুড়ি মা বিয়ের সময় আমাকে একটা বড় সীতাহার দিয়েছিলেন। আমি ঠিক করেছিলাম আমার বংশে যে প্রথম নাতি আসবে তার বউকে সেটা উপহার দেব। সায়ন দাদুভাই তো নেই, সে হিসেবে এখন স্বার্থ দাদুভাইয়ের বউ পা। বলতে বলতে থামলেন তিনি। ধীর হাতের গতিটা বেড়ে গেল হঠাৎ। বাক্সের সমস্ত গয়নার এক পল সতর্ক চোখ বোলালেন। আর্তনাদ করে বললেন, এ কি, সীতাহারটা কোথায়? আইরিন এটা ওটা নাড়ছিল। মুখ তুলল চকিতে, জিজ্ঞেস করলো, কোনটা? যেটার কথা বললে মাত্র? হ্যাঁ, এখানেই তো ছিল। নেই কেন? নেই,
সব গয়না এই ঢেলে দেখ দেখো আমি তো। এইগুলোর অস্থির হাতে ভিডিও বাক্স করতেছি। উল্টে দিলেন তুই জয়নব। যাবি সমস্ত না রে গয়না বাবা, ভালো তুই করে ওই নেড়ে জায়গায় চেড়ে উঠবি না। দেখে ছটফট করে উঠলেন। নেই তো। হায় আল্লাহ, কি হলো? কই গেল? কোথায় পড়লো? পৌরা উত্তেজনায় দাঁড়িয়ে গেলেন। অত বড় হার, বংশের ঐতিহ্য। আইরিন এদিক সেদিক দেখে বলল, দেখেছো, আমি বলেছিলাম আরো রাখো এখানে ওখানে চাবি। কিন্তু কিসের কিন্তু? পুরো ঘরটা আগে খুঁজে দেখি, দাঁড়াও। শওকত অনেকদিন পর নিচে নেমেছেন। শরীর এখন মোটামুটি ভালো। সোফায় পিঠ হেলে বসতেই চায়ের কাপ নিয়ে হাজির হলো তুষি। ভদ্রলোক চোখ তুলে চাইলেন, হাসলেন ওকে দেখে, জিজ্ঞেস করলেন, তুই বানিয়েছিস? তুষি মাথা নাড়ল দুপাশে, সরল স্বীকারোক্তি দিল, আমি চা বানাতে পারি না। শওকত কাপ হাতে নিলেন, উপরে কণ্ঠে এই যে তোর এই হতাশা। যে সে কি পাতা পারিস পোতা তাহলে? গুলো খেতে সেইগুলোর, আমি পারি। কি অন্য কিছু বস্তির টঙে করতেছি? বসে বসে অনেক চা খেতাম। একদিনে 4 কাপ চাও খেয়েছি জানেন, বললেই তুষি গর্বের হাসি হাসলো। শওকত মাথা নাড়লেন, বুকে দীর্ঘশ্বাস, বললেন, চা বানানোটা একটু শিখে নিস বুঝলি মা। আমিও এত চা প্রিয় মানুষ, যখন তখন চাইলেই তনিমা খ্যাক করে ওঠে। তুই বানাতে পারলে অন্তত এইবারটা একটু ঠিকঠাক খেতে পারবো। তুষি ফের মাথা নাড়ল। কিছু বলতেই যাচ্ছিল, আচমকা ওপর থেকে চেঁচাতে চেঁচাতে বের হলো আইরিন, বড় মামা, বড় মামি, ছোট মামি, কে কোথায় আছো? বাড়িময় তার হাক ডাকে তটস্থ হলো সকলে। জয়নাবকে ধরে ধরে নামাচ্ছে আইরিন, গতিবেগ উল্কার ন্যায়। তনিমা রেহনুমা ছুটে এলেন। ইউসা মিন্তো ঘর থেকে বের হলো দৌড়ে। বসার ঘরটা নিমিষেই মানুষে ভরে গেল। শওকত বললেন, কি হয়েছে আইরিন? জয়নবের অস্থির মুখটা দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন তনিমা। কাছে গিয়ে বললেন, এ কি আম্মা, এমন লাগছে কেন আপনাকে? কিছু হয়েছে? আইরিন জয়নবকে চেয়ারে বসালো। বৃদ্ধ ফ্যাস ফ্যাসে গলায় জানালেন, সীতাহারটা পাচ্ছি না বৌমা, বাক্সে নেই। এক ঘোষণায় আটকে উঠল সবাই। রেহনুমা কণ্ঠে আর্তনাদ, কি বলছেন? বাক্সে নেই মানে? কোথায় যাবে? এই দেখ অত বড় আমি হার, অত এইগুলোর ভারী ভিডিও স্বর্ণ করতেছি। কোথায় হাওয়া হয়ে গেল? তুই অয়ন যাবি এলো না রে একটু বাবা, বাদে। তুই হুলস্থুল ওই জায়গায় গতির উঠবি বেগ না। কষল ঠিক তুষির পাশে দাঁড়াতেই। ব্যগ্র কণ্ঠে শুধালো, কি ব্যাপার, কি হয়েছে? আইরিন অমন চেঁচালি কেন? উত্তর দিলেন তনিমা, আম্মার গহনার বাক্স থেকে সীতাহার নাকি গায়েব হয়ে গেছে। জয়নাব বিচলিত আওড়ালেন, কখনো তো এমন কিছু হয়নি, সব তো ঠিকঠাকই থাকে। আজ হঠাৎ এসব কি করে ঘটলো কিছু বুঝতে পারছি না। অয়ন বলল, 1 মিনিট 1 মিনিট। দিদুনের বাক্স তো আলমারিতে থাকে, আলমারি খুলে হার কে নেবে? এ বাড়িতে বাইরের কে আছে? একটা আস্ত হার এমনি এমনি বাক্স থেকে উধাও হয়ে গেল, আশ্চর্য। আইরিন বলল, আহা ভাইয়া, এত আশ্চর্য হচ্ছ কেন? হার তো আর নিজে নিজে উধাও হয়নি, নিশ্চয়ই কেউ উধাও করেছে। উপরে বলতে বলতে এই যে তার তোর এই যে নজর সে ঘুরে পাতা এলো পোতা তুষির গুলো থেকে। সেইগুলোর, আমি ইউসার কি অন্য চোখে কিছু পড়লো সেটা। করতেছি? মেজাজ খারাপ করে বলল, কি বলতে চাইছো তুমি আপু? আমি কি বলবো? যা বলার সে তো নানুই বলছে। আগে কখনো নানুর হারটার এমন হারিয়েছে? আজকে হারালো কেন? কার জন্যে? সেটা কি তোমাকে বুঝিয়ে দিতে হবে ইউসা? রেহনুমা মাথা নেড়ে বললেন, আমারও মনে হচ্ছে হার চুরি গেছে। এটা তো অসম্ভব কিছু না পা, 7 ভরি স্বর্ণের হার। আর আম্মা যেমন চাবি এখানে ওখানে রাখে, মাঝে মধ্যে তো ভুলেও যায় চাবির কথা। কিন্তু কে নেবে হারটা? বাড়িতে তো বাইরের লোক কেউ আসেইনি। তুষির চোখ কপালে উঠল। 7 ভরি স্বর্ণ? কিন্তু কে করলো এই কাজ? যেখানে স্বয়ং ওর মতো চোর উপস্থিত, সেখানে নতুন চোরের আমদানি হলো কি করে? ও তো নিজেও এখন আর ওসব চুরি টুরি করে না। শওকত বললেন, কিন্তু তা কি করে হয়? আম্মা সারাক্ষণ ঘরে থাকে, বাইরের লোকজনও খুব একটা বাড়িতে আসেনি। রাতের বেলা যে কেউ এসে চুরি করবে তারও উপায় নেই, এত কড়া সিকিউরিটি থাকে গেইটে। আইরিন বলল, মামা, বাইরের থেকে চোর আসবে কেন? চোর তো আমাদের ঘরেই আছে। এই যে মেহেরিন রহমান তুষি, কাউরানের নামকরা ছিচকে চোর, ওর কথা সবাই ভুলে গিয়েছি। তুষি বিস্ফোরিত চোখে চাইল। অয়ন এই সাথে দেখ সাথে আমি বলল, এইগুলোর আইরিন, ভিডিও কি ধরনের করতেছি। কথা এসব? তাহলে আর তুই কি যাবি বলবো? না ও রে চোর বাবা, নয়? তুই নাকি ওই ও জায়গায় কোনোদিন উঠবি চুরি না। করেনি? কদিন আগে তুমিও না বললে ভাইয়া ও তোমারও মানিব্যাগ নিয়ে গেছিল? তবে ইউসা বলল, আইরিন আপু, তুমি থামবে? তুষিকে তুমি পছন্দ করো না, বেশ ভালো কথা। তাই বলে বাড়িতে যা ঘটবে তা ওর ওপর চাপিয়ে দেবে কেন? আমি কেন চাপিয়ে দেব? যা সত্যি তাই বললাম। আচ্ছা ছোট মামি, তুমি অন্তত ভেবে দেখো আমি ঠিক বলছি কিনা। যে মেয়ে রাস্তায় রাস্তায় পকেট কেটে বেড়াতো, সে নানুর অমন ভারী সীতাহার দেখলে লোভ সামলাতে
পারবে? আর গহনার বাক্সের মধ্যে তো ওইটা সবচেয়ে দামি হার ছিল, তাই না? রেহনুমা সহসা সুর পাল্টে ফেললেন, উপরে ঘাড় নেড়ে এই যে তোর বললেন, এই যে তাই তো পাতা আপা, গুলো ও তো সেইগুলোর, কিছু আমি কি ভুল অন্য বলেনি। কিছু কি করতেছি? বলছিস ছোট? তোর কি মাথাটা গেছে? তুষি কেন চুরি করবে? ও আমার ছেলের বউ। আইরিন বলল, বউ? ও নিজেকে বউ ভাবে? এ মেয়ে একটা বস্তি থেকে উঠে এসেছে। ওসব বস্তির ছোট লোকেরা কি কখনো ভালো হয় নাকি? শওকত চাপা কণ্ঠে ধমকালেন। আইরিন, হচ্ছে কি? সম্পর্কে ও তোমার বড় ভাইয়ের বউ। ভাই তো আমার মানে না মামা, তাহলে আমি কেন মানবো? তুষি হতভম্ব হয়ে সব কথা শুনছিল। গোটা ব্যাপারটা ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। ও তো জয়নবের ঘরের চৌকাঠেও আজ অব্দি যায়নি। চুরি করবে কখন? জয়নব অধৈর্য হয়ে বললেন, বড় বৌমা, তোমরা হাটটা খোঁজার ব্যবস্থা করো। ওটা আমার শাশুড়ির স্মৃতি, এত বছর আগলে রাখলাম, এখন না পেলে? তনিমা গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মা আপনি শান্ত হন, হার পাওয়া যাবে, আমরা দেখছি, সবাই দেখছি। অয়ন বলল, দিদুনের ঘরটা একবার ভালো করে খুঁজে দেখলে হতো না? ইউষা সজোরে মাথা ঝাঁকালো, সেও একমত। আইরিন বলল, নানুর ঘর আমি দেখেই এসেছি, কোথাও হার নেই। আমি বলছি ভাইয়া শোনো, এই হার তুষি চুরি করেছে। তুষি গর্জে উঠল অমনি, পেতনির বাচ্চা, একদম আমাকে চোর বলবে না, এই মেরে দেখ মুখ আমি ভেঙে দেবো এইগুলোর কিন্তু। ভিডিও। আইরিন হতবাক হয়ে বলল, তুই শুনেছো যাবি ছোট না রে মামি? বাবা, ভাষা তুই শুনেছো? ওই জায়গায় জঙ্গলি উঠবি না। কোথাকার। ওই চুরি করেছে, আই এম শিওর। ওর ঘর তল্লাশি করলেই হার পাওয়া যাবে। ইউষা অসূচক শব্দ করে বলল, আইরিন আপু, তুমি কি শুরু করেছো? তুষি তো সারাদিন নিচেই থাকে, ও কি দিদুনের ঘরে যায়? তাহলে কখন চুরি করবে? সেটা ওই চোরকে জিজ্ঞেস করে দেখো, ওই ভালো বলতে পারবে। তুষি কটমট করে বলল, ঠিক আছে, তোমার মুখ যখন এত চুলকাচ্ছে তখন চলো আমার ঘর দেখে আসবে, কিন্তু যদি হার না পাওয়া যায় তখন তুষির মারের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, বলে দিলাম। এমন থাপ্পড় মারবো একেবারে সারা জীবনের মতো কানা হয়ে যাবে। তনিমা মৃদু স্বরে শাসালেন, আহ তুষি, হচ্ছে কি? কি উপরে কথা এই এসব? যে তোর এই যে রেহনুমা বললেন, আপা গুলো চলো, সেইগুলোর, ঘরটা আমি কি দেখে অন্য কিছু আসিও। করতেছি? তনিমা জায়গা ছেড়ে নড়লেন না। তুষির ঘর তল্লাশি মানে ওকে অপমান করা। অয়ন দুই গাল ফুলিয়ে বিরক্ত শ্বাস ফেলল। আইরিনের সবেতে বাড়াবাড়ি, সাথে আবার ছোট মা জুটেছে। আরে মেয়েটা আগে যা ছিল ছিল, এখন তো পড়াশোনা করছে, আদব কায়দা শিখছে, এখনো ওসব নিয়ে খোঁচা দিতে হবে? তুষি রেহনুমাকে বলল, আপনি যান, গিয়ে সব ভালো করে দেখে আসুন, আমি তো জানি কিছু পাওয়া যাবে না, এই পেতনি শুধু শুধু ইঁদুরের মতো চেঁচাচ্ছে। আইরিন ফুঁসে উঠল, মুখ সামলে কথা বলো তুষি। রেহনুমা অতিষ্ঠ, বাকিরাও তাই। আইরিনকে থামাতে ওর হাত ধরে টানলেন তিনি, তুমি এসো, আমার সাথে এসো, ওসব অশান্তি আর ভালো লাগে না। ওর ঘর দেখে এলেই তো লেটা চুকে বুকে যাবে, তাই না? এসো। আইরিন সাপের মতো ফোঁসফোঁস করতে করতে পা বাড়ালো। ভ্রুক্ষেপহীন তুষি ভেঙচি কাটলো ফের। তনিমা নীরস শ্বাস ফেলে মাথা নাড়ালেন দুপাশে। জয়নবের চিন্তিত মুখ শুষ্ক প্রায়। কত পুরনো হার, কখনো এমন হলো না। কোন শনি যে নামলো ঘরে? ইউষা ঘামছে, আর চোখে সে তুষির প্রজ্জ্বল মুখখানা দেখলো। মেয়েটার হাত সাফাইয়ের সমস্যা আছে সত্যি, কিন্তু তাই বলে দিদুনের হাত তো আর এই নেবে না, দেখ আমি নাকি এইগুলোর নিয়েছে? ভিডিও। ও ফিসফিস করে বলল, তুষি তুই সত্যি যাবি তুমি না রে কিছু বাবা, করনি তো? তুই তুষি ওই জায়গায় মাছি উঠবি না। তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে না, আমি ভালো হয়ে গেছি। ইউষা ঘাড় দোলায়, স্বস্তির শ্বাস ফেলে হাসে। না, ও তাহলে বুঝতে ভুল হয়নি। তারপর কিছু সময় কাটলো। ঘরের ইট কাঠের বাঁকে থমথমে নীরবতা নেমেছে, কারো মুখে কথা নেই, অস্বস্তি আর অপ্রতিভ সকলে। তুষির ঘর তল্লাশির ব্যাপারে তাদের জোরদার আপত্তিটা মুখশ্রীতে স্পষ্ট। ঠিক সেই সময় স্টোর রুম হতে চেঁচিয়ে উঠলেন রেহনুমা, আপা! নিভস্ত সবাই চমকে উঠল, চকিতে ছুটে গেল এক একজন। তুষির কপালে ভাঁজ বসেছে, ঘরে কি হাতি ঘোড়া রেখে এসেছিল? এমন চেঁচালো কেন? ইউষার উপরে পিছু পিছু এই যে তোর এই যে চৌকাঠে পাতা এসে গুলো থামলো সেইগুলোর, সেও। আমি কি অন্য দৌড়ে কিছু আসা করতেছি? মানুষগুলো দোরগোড়ায় স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে, সকলেই থমকে থাকা চাহনি অনুসরণ করে ঘরের ভেতর চাইল তুষি। গোটা আকাশটা মাথার ওপর ভেঙে পড়ল সহসা। বিছানার তোষকের এক কোণে উল্টানো, রেহনুমা পাশেই দাঁড়িয়ে, হাতে ঝুলছে স্বর্ণের বাঁধানো লম্বা সীতাহার। তুষির বক্ষস্থল ছ্যাদ করে উঠল, মুখের রক্ত শুকিয়ে সাদা হলো নিমিষে। আইরিন বলল, এবার কি বলবে তুষি? চুরি না করলে হার তোমার বিছানার নিচে এলো কি করে? তুষি উত্তর দিতে পারল না। বিস্ময়ে বাকরুদ্ধ মেয়েটা। ইউষা করুণ চোখে ফিরে চায়, বিমর্ষ গলায় বলে, তুমি সত্যিই চুরি করেছো তুষি? আমার এত বিশ্বাস ভালোবাসার, তবে এই দাম দিলে?